বন্ধুরা, গোমাতা বলেছেন যতই গভীর বন্ধুত্ব বা সম্পর্ক হোক না কেন, এই 3 ধরনের মানুষকে কখনোই নিজের বাড়িতে আমন্ত্রণ জানানো উচিত নয়। বন্ধুরা, এটি প্রাচীন কালের কথা। একটি নগরে এক কৃষক তার স্ত্রীকে নিয়ে বসবাস করতেন। তার স্ত্রী ছিলেন অত্যন্ত সুন্দরী এবং তিনি একটি অত্যন্ত সুন্দর গরু পুষেছিলেন। সে প্রতিদিন নিজের গরুকে রুটি খাওয়াতো এবং মদ্যপান করত। তারপর সারাদিন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো এবং সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে ঘুরে এসে স্ত্রীর কাছে বলতো, হে প্রিয়, তুমি তাড়াতাড়ি খাবার তৈরি করো, আমার কয়েকজন বন্ধু এসেছে, তারাও খাবার খাবে। এইভাবেই প্রতিদিন সে নিজের বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতো এবং মদ্যপান করে রাত্রে বন্ধুদের নিয়ে বাড়ি ফিরে আসতো এবং নিজের স্ত্রীর দিয়ে খাবার রান্না করাতো। এই সব কিছু তার গরুটি লক্ষ্য করছিল, কারণ সেই গরুটি ছিল খুবই সুন্দর এবং সরল স্বভাবের। সে বুঝতে পারত যে কৃষকের যেসব বন্ধুরা আসে তাদের মনোভাব ঠিক নয়। বন্ধুরা, একদিনের কথা, যখন সেই কৃষক প্রতিদিনের মতো তার গরুটিকে রুটি খাওয়াতে যায়, তখন গরুটি কৃষককে বলে, দাতা, আজ আমি আপনাকে একটি খুবই বড় জ্ঞানের কথা বলবো। যদি আপনি আমার এই কথাগুলো মন দিয়ে শোনেন এবং জীবনে তা মেনে চলেন, তাহলে নিঃসন্দেহে আপনি একদিন ধনবান হয়ে উঠবেন এবং আপনি পরিবার সহ সুখ ও শান্তিতে জীবন কাটাতে পারবেন। জীবনে আপনি যদি এই জ্ঞানকে আত্মস্থ করেন, তাহলে আপনার ব্যক্তিত্ব উন্নত হবে এবং আপনার ঘরে মা লক্ষ্মীর চিরকাল আশীর্বাদ বজায় থাকবে। আপনার ঘরে কখনো অর্থের অভাব হবে না। মা লক্ষ্মী সদা আপনার গৃহে প্রবেশ করবেন, যার ফলে আপনার ঘর সর্বদা ধনে ভরে থাকবে। গরুটির এই কথাগুলি শুনে কৃষক বলল, হে গোমাতা, আমি তো এক গরিব মানুষ, আমার মধ্যে অতটা বুদ্ধি নেই, তাই দয়া করে আপনি নিজেই বিস্তারিতভাবে বলে দিন সেই কোন বিষয়গুলি আমাদের জীবনে অবশ্যই পালন করা উচিত, যাতে আমাদের ঘরে কখনোই অর্থের অভাব না হয় এবং মা লক্ষ্মীর কৃপা চিরকাল আমাদের ঘরে বজায় থাকে, যাতে আমি আমার স্ত্রী সন্তানদের নিয়ে ভালোভাবে জীবন কাটাতে পারি। কৃষক জিজ্ঞাসা করল। তখন গরুটি বলল, ঠিক আছে, আমি তোমাকে একটি কাহিনীর মাধ্যমে সব কথা বলবো। তুমি একাগ্র মনে ও মনোযোগ সহকারে এই গল্পটি শোনো। তখন কৃষক বলল, ঠিক আছে গোমাতা, আমি আপনার এই কাহিনীটি পুরো মন দিয়ে ও মনোযোগ সহকারে শুনব। আপনি সবকিছু বুঝিয়ে বলুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলের কাছে একটি অনুরোধ, এই কাহিনী ও গল্প শোনার আগে কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না, যাতে মা লক্ষ্মীর কৃপা আপনাদের সবার উপর চিরকাল বজায় থাকে এবং আপনারা ধন, সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরপুর জীবনযাপন করতে পারেন। আপনার ঘরে মা লক্ষ্মী চিরকাল বিরাজমান থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অপশানটি প্রেস করে দিন, যাতে আমাদের প্রতিটি নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং আপনারা সবাই প্রাচীন গল্প ও শিক্ষামূলক কাহিনীগুলোর সঙ্গে সবসময় যুক্ত থাকতে পারেন। বন্ধুরা, এরপর গোমাতা তার কাহিনী আরম্ভ করেন। তিনি বলেন, এক প্রাচীন সময়ের কথা। একটি নগরে রাজা বীরভোজ শাসন করতেন। রাজা বীরভোজ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর এবং কামুক প্রকৃতির। তার মন প্রায়ই সুন্দর সুন্দর নারীদের প্রতি আকৃষ্ট হতে থাকত। তখন গোমাতা বললেন, হে মানব, যার মন চঞ্চল, যে নিজের ইন্দ্রগুলিকে নিয়ন্ত্রণে রাখতে পারে না, তার রাজ্য বেশি দিন তার হাতে টেকে না। একদিন সে সব কিছু হারিয়ে ফেলে। রাজা বীরভোজের রাজ্যে এক গরিব জেলে বাস করত, যে প্রতিদিন মাছ ধরে নিজের সংসারের খরচ চালাতো। সে রোজ সাগরে যেত মাছ ধরতে এবং সেগুলি শহরে এনে বিক্রি করত। এভাবেই সে নিজের জীবিকা নির্বাহ করত। ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। একদিনের কথা, জেলে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরতে যায়। ঠিক সেই সময় নাগলোক থেকে নাগরাজ তার কন্যা মেনকাকে সঙ্গে নিয়ে সমুদ্র বিহারে আসছিলেন। নাগকন্যা মেনকা ছিলেন অপূর্ব সুন্দরী, আর নাগরাজ তার কন্যাকে অত্যন্ত স্নেহ ও ভালোবাসতেন। রাজকুমারী মেনকা তার পিতাকে বললেন, পিতাশ্রী, আজ আপনি আমাকে সাগরের উপকূলবর্তী অঞ্চলে ঘুরিয়ে আনুন। আমি সেখানকার দৃশ্য দেখতে চাই, পৃথিবীতে ঘুরতে চাই। নিজ কন্যা মেনকার মুখে এই কথা শুনে নাগরাজ বললেন, হে কন্যা, আমরা তো নাগবংশীয়, আমাদের জন্য এই অঞ্চলে যাওয়া ঠিক নয়। সেখানে শুধু অন্যান্য জীবজন্তুই নয়, মানুষও বাস করে, আর আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক তো মানুষই।
তখন মেনকা বলতে লাগলো, পিতাশ্রী, এমন কোনো বিপদ আসবে না, আপনি চিন্তা করবেন না, আমি সব পরিস্থিতিতে আপনার সহায় হব। নিজ কন্যার এই জেদ ও ভালোবাসা দেখে অবশেষে নাগরাজ রাজি হয়ে গেলেন এবং তারা সমুদ্রের উপকূলের দিকে রওনা দিলেন। উভয়ে নাগরাজ ও মেনকা নাগ ও নাগিনীর রূপ ধারণ করে সমুদ্র তটে বিহারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ঠিক সেই সময় সেই গরিব জেলেটি মাছ ধরার জন্য সেই একই সমুদ্র তটে এসে পৌঁছায়। সে প্রতিদিনের মতো সাগরে মাছ ধরার জন্য নিজের জাল ফেলল, কিন্তু প্রথমবার জাল ফেলার পর জালে কিছুই উঠল না। জেলেটির জাল একেবারে ফাঁকা অবস্থায় ফিরে এলো। জেলেটি মনে মনে ভাবতে লাগলো, আজ বুঝি আমার ভাগ্যই খারাপ। যদি মাছ না ধরতে পারি তাহলে আমার পরিবারের ভরণ পোষণ কিভাবে হবে? বাড়িতে তো আমার বৃদ্ধ মা বাবাও আছেন। সে আবার জাল গুটিয়ে নিল এবং দ্বিতীয়বার সমুদ্রে নিক্ষেপ করল, কিন্তু দ্বিতীয়বারও জাল যখন উঠল তখনও তাতে কিছুই ছিল না, শুধু কিছু কাঁকড় পাথর জালে আটকে উঠে এলো। জেলেটির মন খারাপ হয়ে গেল। সে ভিতরে ভিতরে হতাশ হয়ে ভাবতে লাগলো, আজ বুঝি এই সমুদ্র থেকে আমার হাতে কিছুই আসবে না। জেলেটি মন খারাপ করে ভাবতে লাগলো। বন্ধুরা, এরপর গোমাতা সেই কৃষককে বলতে লাগলেন, সেই জেলে হাল না ছেড়ে তৃতীয়বারও সাহস করে জালটি সমুদ্রে ফেলে। আর ঠিক তখনই তৃতীয়বার জাল ফেলতেই সেই জালে নাগরাজ ধরা পড়ে যায়। নাগকন্যা মেনকা তখন একটু পিছনে হাঁটছিলেন, তাই তিনি জালে আটকা পড়েননি। যখন জেলেটি জালটি টেনে তোলে তখন সে দেখে জালের ভিতর একটি সাপ। এবার তো জেলেটি মনে মনে ভাবতে লাগলো, আরে এ তো সাপ, এ যে আমাকে খেয়ে ফেলবে। জেলেটি মনে মনে আতঙ্কে ভরে উঠল। সে জালটি টেনে তোলে এবং দেখে সেই সাপটি জালের সঙ্গে লেপ্টে আছে। ওইদিকে নাগরাজও মনে মনে খুবই আতঙ্কিত হয়ে পড়েন। আজ তো এই জেলে আমাকে ছাড়বে না, নিশ্চয়ই মেরে ফেলবে। আর তখনই নাগকন্যা মেনকা দূর থেকে সবকিছু দেখে বলল, আমার পিতা তো এক জেলের জালে বন্দী হয়ে গেছেন। যদি আমার পিতার কোনো ক্ষতি হয়ে যায় তাহলে তার দায় আমি নিজেকে বলবো, কারণ আমি তো জিদ করে পিতাকে এখানে ঘুরতে নিয়ে এসেছি। মেনকা মনে মনে ভাবতে লাগলো। সে দারুণ অস্থির ও ব্যাকুল হয়ে পড়ল। জেলে কি আমার পিতাকে ছেড়ে দেবে নাকি মেরে ফেলবে? এখন তো আমাকে কিছু করতেই হবে। এই চিন্তা করে সেই নাগিনী একদম অপূর্ব সুন্দরী মানবী রূপ ধারণ করলো। সে এতটাই সুন্দরী হয়ে উঠল যে কেউ একবার তাকালে তাকিয়ে থাকতে হবে, চোখ সরাতে পারবে না। অপরূপ সুন্দরী নারীর রূপ নিয়ে মেনকা সোজা সেই গরিব ও কুৎসিত জেলের কাছে চলে গেল। ওদিকে সেই জেলে ছিল একেবারে গরিব ও কুৎসিত। মেনকা ঠিক তার সামনে গিয়ে দাঁড়ালো এবং কোমল কণ্ঠে বলল, হে জেলে, তুমি যে সাপটিকে বন্দি করে রেখেছ তিনি আমার পিতা। যদি তুমি তাকে মুক্তি দাও তবে আমি তোমার সঙ্গে বিবাহ করব। সেই অপরূপ সুন্দরী নারীকে দেখে জেলের চোখ যেন স্থির হয়ে গেল। সে তাকিয়েই রইল বিস্ময়ে, যেন সে স্বপ্ন দেখছে। জেলেটি যদিও গরিব ছিল, কিন্তু সে ছিল চতুর এবং একটু হিসেবি স্বভাবেরও। এবার সে মনে মনে ভাবতে লাগলো, তার মানে এই অপরূপ সুন্দরী মেয়ে সেই নাগরাজের কন্যা। এ যে কি অপূর্ব সুন্দরী! আর সে তো নিজের বাবাকে ছেড়ে দেওয়ার বদলে আমার সঙ্গে বিয়ে করতে রাজি হয়েছে। এই রকম রমণী তো আমি 7 জন্মেও পেতাম না। যদি এর সঙ্গে আমার বিবাহ হয় তবে আমি তো নিজেকে দুনিয়ার সবচেয়ে ভাগ্যবান মানুষ বলবো। তাহলে তো আমার জীবনে কখনো ধন দৌলতেরও কোনো অভাব থাকবে না। জেলেটি মনে মনে ভাবলো। তারপর সে বলল, কিন্তু আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যিই আমার সঙ্গে বিবাহ করবে? এই কথা শুনে তখন নাগরাজ বললেন, পুত্র, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, যদি তুমি আমাকে মুক্ত করে দাও তবে এখানেই এই ছায়াতলে আমি তোমার বিয়ে আমার কন্যার সঙ্গে সম্পন্ন করব। মেনকা তখন জেলেটির সামনে সেই প্রতিশ্রুতি গ্রহণ করল। ওইদিকে নাগকন্যাও জেলেটির দিকে চেয়ে বলল, আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি তোমাকেই বিবাহ করব। তখন জেলেটির মনে বিশ্বাস জন্মে যায় আর সে ধীরে ধীরে সেই নাগরাজকে নিজের জাল থেকে মুক্ত করে দেয়। নাগরাজ মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে নিজের আসল রূপে ফিরে আসেন এবং জেলেটিকে স্নেহ ভরে বলেন, পুত্র, তুমি আমার উপর বড় উপকার করলে। আমি এখনই এই স্থানে আমার কন্যা মেনকার সঙ্গে তোমার বিবাহ সম্পন্ন করিয়ে দিচ্ছি। এরপর নাগরাজ সমুদ্রের তীরে বৈদিক রীতিনীতিতে মন্ত্র উচ্চারণ সহ সেই বিবাহ সম্পন্ন করান। তারপর তিনি স্নেহ ভরে নিজের কন্যাকে সেই গরিব জেলের সঙ্গে বিদায় দেন।
জেলে এক অপূর্ব সুন্দরী স্ত্রীকে পেয়ে ভীষণ আনন্দিত হয় এবং তাকে নিয়ে খুশি মনে নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে আসে। কিন্তু কুঁড়ে ঘরে আসার পর যখন রাজকুমারী মেনকা চারিদিকে তাকিয়ে দেখে যে তার স্বামী খুব গরিব, তবু তার মনে স্বামীর প্রতি একটুও ঘৃণা জাগে না। বরং সে ভেবেছিল, যে ব্যক্তি আমার পিতাকে মুক্ত করেছে তার মধ্যে যে বীরত্ব আছে, দয়া আর বিশ্বাস আছে, তাকেই তো প্রকৃত স্বামী বলা যায়। বন্ধুরা, আজকের যুগে যদি কোনো মেয়ে হতো তাহলে তো বাড়িতে পা দিয়েই শুরু হয়ে যেত 50টা কথা শুনিয়ে দিত বা কোনায় বসে কান্নাকাটি করত, আমি তো নিজের হাতে নিজের পায়ে কুঠার মেরে বসেছি। কিন্তু না, নাগকন্যা একটুও মন খারাপ করলো না। সে সম্পূর্ণ মন দিয়ে এক স্ত্রী হিসেবে সেই কুঁড়ে ঘরে থাকতে শুরু করলো। ওইদিকে সেই গরিব জেলেটি লজ্জিত মুখে নাগকন্যার দিকে তাকিয়ে বলল, হে দেবী, আমাদের ঘরে তো খাবারও কিছু নেই, আপনি আমার সঙ্গে বিবাহ তো করে ফেললেন, কিন্তু তুমি কি আমার সঙ্গে থেকে এই কুঁড়ে ঘরে সুখে থাকতে পারবে? এতে নাগকন্যা বললেন, হে মহারাজ, আপনি আমার স্বামী, আমি বৈদিক রীতিনীতি অনুসারে আপনার সঙ্গে বিবাহ সম্পন্ন করেছি। নিজ পিতাই আমাকে আপনাকে সমর্পণ করেছেন। আপনার পাশে থেকে সব দিক দিয়ে আপনাকে সাহায্য করা, এটাই এখন আমার ধর্ম। আপনি যেখানে যেভাবে কাজ করবেন আমি সবসময় আপনার পাশে থাকব এবং সাহায্য করব। আমি কখনো আপনাকে কোনো কষ্ট হতে দেব না। এই রকমভাবে কথা বলতে বলতে দুজনে সেই ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে আসে এবং আনন্দ ও শান্তিতে জীবনযাপন করতে শুরু করে। বন্ধুরা, জেলের তো রোজকার একই কাজ ছিল। সে প্রতিদিন সমুদ্রের তীরে যেত, সেখান থেকে মাছ ধরত এবং সেগুলো রাজ্যের বাজারে নিয়ে গিয়ে বিক্রি করত। একদিনের কথা, রাজা বীরভোজের এক সেনাপতি ঘোড়ায় চড়ে ভ্রমণ করতে করতে সেই নগরে এসে পৌঁছালো। চলতে চলতে সেই সেনাপতি ওই জেলের কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছায়। সেখানে তার চোখ পড়ে এক অপূর্ব সুন্দরী নারী জেলের পাশে বসে আছেন, একেবারে রাজকুমারীর মতো। সেই দৃশ্য দেখে সেনাপতির চোখ বিস্ময়ে স্থির হয়ে যায়। সে মনে মনে ভাবতে লাগলো, এত সুন্দরী নারী, এর সামনে তো রাজামশাই রানীর রূপও মিলান লাগে। তারপর সে কৌতূহল চেপে রাখতে না পেরে পাশের লোকদের জিজ্ঞাসা করলো, এই নারীকে যে ওই গরিব জেলের সঙ্গে বসে আছে? লোকেরা উত্তর দিল, সাহেব, উনি তো ওই জেলের স্ত্রী, কিছুদিন আগেই তো ওদের বিয়ে হয়েছে। সেই কথা শুনে সেনাপতির মনে চিন্তা জাগে। এই খবর তো রাজামশাইকে দেওয়া উচিত। এমন এক অপরূপ সুন্দরী এভাবে এক গরিব জেলের সঙ্গে জীবন কাটিয়ে দিচ্ছে, এটা তো আমাদের রাজপ্রাসাদের যোগ্য রমণী। তার মনে হতে লাগলো, এই মেয়ে তো রাজবাড়ির মতো জীবনের উপযুক্ত। কোথায় এক গরিব জেলের সংসারে পড়ে থেকে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। সে তো আমাদের মহারাজার রানী হওয়ার উপযুক্ত। এমন রূপবতী নারী এক গরিব জেলের কাছে কিভাবে পৌঁছালো? আমাকে অবিলম্বে এই খবর মহারাজাকে জানাতে হবে। এই ভাবনা করে সেনাপতি সোজা রাজপ্রাসাদের দিকে রওনা দিল। রাজসভায় পৌঁছে রাজা বীরভোজের সামনে গিয়ে বিনীতভাবে বলল, হে মহারাজ, আপনারই রাজ্যে এক সাধারণ জেলে বাস করে, কিন্তু তার স্ত্রী এতটাই অপরূপ সুন্দরী যে আপনার সব রানীও তার পায়ের ধুলোর সমান নয়। তার মুখে যেন চাঁদের মতো জ্যোতি ঝলমল করে। আমি তার সৌন্দর্যের যত প্রশংসা করি ততই কম হয়। দেখলে মনে হয় সে কোনো দেবকন্যা, স্বর্গ থেকে অবতীর্ণ হয়েছে। একবার আপনি নিজে যদি তাকে দেখে ফেলেন তাহলে আপনারও ঘুম উড়ে যাবে মহারাজ। আমি নিজেই বিস্মিত, এমন অপরূপ সুন্দরী কন্যা সেই গরিব জেলের জীবনে এলো কিভাবে? যে রমণীর হীরের প্রাসাদে থেকে রাজ সৌন্দর্য বাড়ানোর কথা ছিল, সে তো এক গরিবের কুঁড়ে ঘরে বসে জ্যোতির মতো দীপ্তি ছড়াচ্ছে। সেনাপতির কথা শুনে রাজা বিস্ময়ে বললেন, সেনাপতি, আমি কিভাবে বিশ্বাস করব যে এক গরিব জেলের ঘরে এত সুন্দরী স্ত্রী থাকতে পারে? তখন সেনাপতি উত্তর দিল, হে মহারাজ, আপনি নিজেই চলুন, নিজের চোখে দেখে নিন। এরপর সেনাপতি রাজা বীরভোজকে সঙ্গে নিয়ে ঘোড়ায় চড়ে সেই জেলের কুঁড়েঘরের দিকে রওনা দেন এবং তারা সেই গরিব জেলের কুঁড়েঘরের সামনে এসে পৌঁছায়। যখন মহারাজ বীরভোজ তার সেনাপতির সঙ্গে মিলে জেলের কুঁড়েঘর পর্যন্ত এলেন, তখন জেলেটি রাজাকে দেখে ভীষণ বিস্মিত ও ভীত হয়ে পড়ল। সে সঙ্গে সঙ্গে রাজামশাইয়ের পায়ে লুটিয়ে পড়ে বলল, হে মহারাজ, আপনি আমার এই গরিবের ঘরে পা রাখার কষ্ট করলেন কেন? আপনি আগেই জানিয়ে দিতেন, তাহলে আমি নিজে রাজপ্রাসাদে চলে যেতাম। তখন রাজা বীরভোজ সেই জেলেকে জিজ্ঞাসা করলেন, হে জেলে,
তোমার মতো গরিব মানুষের ঘরে এত অপূর্ব সুন্দরী স্ত্রী কোথা থেকে এলো? তুমি ওকে কোথা থেকে নিয়ে এসেছো? দেখেই মনে হয় সে কোনো রাজকন্যা বা রানী। তখন জেলে নম্রভাবে উত্তর দিলেন, হে মহারাজ, এই দেবী আমার সঙ্গে সমুদ্রের তটে বৈদিক রীতি অনুসারে বিবাহ করেছেন। তিনি আমাকে সমুদ্রের ধারে প্রথম দেখা দিয়েছিলেন, সেখানেই আমাদের বিবাহ সম্পন্ন হয়েছিল। এখন তিনি আমার স্ত্রী মহারাজ। জেলেটি ভক্তি ভরে বলল। কিন্তু রাজা বীরভোজ রেগে গিয়ে বললেন, হে জেলে, তোমার মতো গরিব মানুষের এত সুন্দরী স্ত্রী হতে পারে না। এই রাজ্যে শুধু রাজার অধিকার আছে এমন অপূর্ব সুন্দরী স্ত্রী রাখার। তোমার এই স্ত্রী এখন রাজপ্রাসাদে যাবে এবং সেখানেই আমার রানী হয়ে থাকবে। রাজার এই কথা শুনে সেই গরিব জেলের মুখ মলিন হয়ে গেল, তার চোখে জল চলে এলো আর সে গভীর দুঃখে ভেঙে পড়ল। তখন সেই গরিব জেলে কাপা কণ্ঠে বলল, হে মহারাজ, এ তো অনৈতিকতা হবে। এতে রাজ্যের ধর্ম ও ন্যায় বিচার ভেঙে যাবে। আপনি সর্বশক্তিমান, যা ইচ্ছা করতে পারেন, কিন্তু এই কাজ ধর্মসঙ্গত নয়। এই কথা শুনে রাজা বীরভোজ কঠোর সুরে বললেন, শোনো হে জেলে, আমাদের 3টি শর্ত আছে। যদি তুমি এই 3টি শর্ত জয়লাভ করো তবে এই স্ত্রী তোমারই থাকবে, কিন্তু যদি তুমি হেরে যাও তবে তোমায় এই নারীকে রাজপ্রাসাদে পাঠাতে হবে। সে আমার রানী হয়ে থাকবে আর তোমাকে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যেতে হবে। রাজা কঠোর কণ্ঠে বললেন, অর্থাৎ আমরা তোমাকে রাজ্য ছাড়া করে দেব। এই কথা শুনে গরিব জেলে কাপা গলায় বলল, হে মহারাজ, আমি আপনার এই কঠিন শর্তগুলো কিভাবে পূরণ করব? আমি তো এক সাধারণ গরিব মানুষ, একজন জেলে মাত্র। তখন রাজা দৃঢ় স্বরে বললেন, না, আমরা আর কিছু শুনতে চাই না। যদি তুমি তোমার এই সুন্দরী স্ত্রীকে নিজের কাছে রাখতে চাও তবে আমাদের 3টি শর্ত মানতেই হবে, অন্যথায় সে রাজপ্রাসাদে আসবে আর তুমি রাজ্য থেকে বহিষ্কৃত হবে। এই কথা বলে মহারাজ ও মন্ত্রী দুজনেই ঘোড়ায় চড়ে সরাসরি রাজদরবারে ফিরে যান। এদিকে গরিব জেলে মন খারাপ করে ধীরে ধীরে নিজের কুঁড়ে ঘরে ফিরে আসে এবং স্ত্রীর পাশে চুপচাপ বসে পড়ে। মেনকা স্বামীর মুখের ক্লান্তি ও বিষণ্ণতা দেখে চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, হে প্রিয় স্বামী, আপনি এত উদাস কেন? আপনার মুখে চিন্তার ছায়া কেন? আপনি কি রাজামশাইয়ের হুমকিতে ভয় পেয়ে গেছেন? তখন জেলেটি কষ্টে উত্তর দেয়, হে প্রিয়, আমি কি করব? আমি এক গরিব মানুষ, আর সে রাজা। তার আদেশ অমান্য করাও অসম্ভব। 3টি কঠিন শর্ত রাখা হয়েছে। জিতলে তুমি আমার, আর হারলে তোমাকে প্রাসাদে পাঠাতে হবে। আমি তো এখন ধর্ম সংকটে পড়ে গেছি, সে তো রাজা। আর তুমি তো জানোই, রাজা, যোগী, আগুন আর জল, এদের স্বভাবই উল্টো। এদের থেকে সবসময় সাবধানে থাকতে হয়, দূরত্ব বজায় রেখে চলতে হয়। না জানি সে আমার সঙ্গে কি করবে। রাজা যাকে চায় তাকে ভুলেও নিজের মনে করা উচিত নয়, কারণ বড় লোকেদের ব্যাপার। না তারা গরু হয়ে গৃহস্থের হয়, আর না তারা মুখবালা ভাই হয়ে আপন হয়। জেলে কষ্টভরা কণ্ঠে বলল, হে প্রিয়, আমি সত্যি বলছি, যদি তুমি আমার সঙ্গে থাকো তবে রাজা আমাদের থাকতে দেবে না, সে আমাদের নিশ্চয়ই মেরে ফেলবে। তাই আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, তুমি এখন এমন কিছু ভাবো যাতে আমরা এই সংকট থেকে বাঁচতে পারি। তুমি রাজপ্রাসাদে চলে যাও, তোমার জীবন সর্বসম হয়ে উঠবে আর আমার প্রাণটাও বেঁচে যাবে। এই কথাগুলো বলতে বলতে জেলেটির মুখ গভীর চিন্তা ও অসহায়তায় স্পষ্ট হয়ে উঠল। এই কথা শুনে রাজকন্যা মেনকা বিস্মিত হয়ে উঠল। সে দৃঢ় কণ্ঠে বলল, হে স্বামী, আপনি কেমন করে বললেন যে আমি রাজা মহাশয়ের সঙ্গে চলে যাব? আমার তো আপনিই স্বামী, আমার বিবাহ তো আপনারই সঙ্গে সম্পন্ন হয়েছে। আর সে বিবাহ তো স্বয়ং আমার পিতা নাগরাজ সম্পন্ন করিয়েছেন। আমি তো আপনার সহধর্মিণী, কোনো স্বার্থ নয়, বরং প্রেম, কর্তব্য আর ধর্মবোধ থেকে আমি আপনার সঙ্গে আছি। আমার কাছে আপনিই তো রাজা, আর আপনার এই কুঁড়ে ঘর আমার জন্য কোনো রাজপ্রাসাদের থেকে কম নয়। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার সঙ্গেই থাকব। আমি কখনোই আপনার সাথ ছাড়ব না। এই কথা শুনে জেলে ব্যথিত কণ্ঠে বলল, হে নাগকন্যা, তবে বলো, রাজা মহাশয়ের সেই কঠিন 3টি শর্ত তো আমাদের পূরণ করতে হবেই। সেই শর্তগুলো আমরা কিভাবে পূরণ করব? বন্ধুরা, মেনকা ধীর ও দৃঢ় কণ্ঠে বলল, দেখো, তুমি একটা কাজ করো, রাজপ্রাসাদে গিয়ে মহারাজের সঙ্গে দেখা করো আর তাকে জিজ্ঞাসা করো তার সেই 3টি শর্ত কি কি। তারপর তাকে বিনীতভাবে বলো, হে মহারাজ, আমরা আপনার শর্তগুলি মানতে প্রস্তুত, কিন্তু একটি কথা আপনারও মনে রাখতে হবে, যদি আমরা সেই 3টি শর্ত পূরণ করে দিই
তবে আপনাকেও রাজ্য ছেড়ে দিতে হবে, আপনাকে এই দেশ থেকে বিদায় নিতে হবে। আপনার যদি হার হয় তবে এই রাজ্য রাজত্ব করার অধিকার আপনার আর থাকবে না। পরবর্তী পর্বে আমরা জানব রাজার সেই সত্যগুলো কী কী, আর রাজার সেই সত্যগুলো কি আদেও রাজকন্যা আর সেই জেলে পূরণ করতে পারবে নাকি নয়। তাহলে পরবর্তী পর্ব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে দিন, যাতে করে আমি যখনই ভিডিও দেব আপনার কাছে তার নোটিফিকেশান চলে যাবে। দেখা হচ্ছে পরবর্তী পর্ব।